ইলিয়াস আলী যাওয়ার পরে ইলিয়াস আলীর স্ত্রী পুরো বিশ্বনাথ বালা কিন্তু চষে বেরিয়েছেন। ওখানে ওনার একটা নমিনেশন পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে এবং উনি এখানে অনেক কাজ করেছেন। উনি নির্বাচিত হয়ে যেতে পারেন ইলিয়াস আলীর বদলতে। তাহলে এখানে যে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি হয়ে যাচ্ছে বলে আপনারা মনে করেন কিনা? প্লিজ আমার প্রশ্নটার উত্তরটা দিবেন যে আমরা যে আজকে কিন্তু সঞ্চালক হেডলাইনও দিয়েছে যে দুর্নীতি নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি যারা করে বা যারা প্রকৃত দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে এবং করেছে, তারা কেন বারবার নির্বাচনে আসে, আবার এমপি হয়, আবার দেশের টাকা বিদেশে পাচার করে, আবার নির্বাচনে আসে, আবার দেশের টাকা বিদেশে পাচার করে? আমরা যারা জনগণ, আমাদের দেশে তো এরকম বলতে আমরা শুনেছি শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার তারাও কিন্তু বিদেশে পালিয়ে গেছে বাংলাদেশ। ইলিয়াস আলীর কথা বলেছেন, আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। আমার ওখানে ছাত্র জীবন অনেকটাই আমি ওখানে কাটিয়েছি। ইলিয়াস আলীর একটা বিরাট একটা জনপ্রিয়তা আছে সিলেট বিভাগ এবং বিশ্বনাথ এলাকা। বিশ্বনাথ বালা কিন্তু হলেন নির্বাচনী এলাকা সিলেট 1, তো এখানে সিলেট 2। তো এখানে যিনি বলেছেন যে 50 দিনের মধ্যে কমিশন করে 50 দিনের মধ্যে উনি এটা বের করবেন, উনি ওইখানকার জন্য নমিনেশন পাচ্ছেন। বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়কের যে উপদেষ্টা, উনি ওই আসনেই নমিনেশন পাচ্ছেন। যদি উনি বলতেন যদি বিএনপি আমাকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচিত হই তাহলে তুমি ওই কমিশনটা গঠন করবেন। এখন আমি প্রশ্ন করতেছি, ইলিয়াস আলী যাওয়ার পরে ইলিয়াস আলীর স্ত্রী পুরো বিশ্বনাথ বালা কিন্তু চষে বেরিয়েছেন। ওখানে ওনার একটা নমিনেশন পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে এবং উনি এখানে অনেক কাজ করেছেন। উনি নির্বাচিত হয়ে যেতে পারেন ইলিয়াস আলীর বদলতে। তাহলে এখানে যে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি হয়ে যাচ্ছে বলে আপনারা মনে করেন কিনা? আর একটা বিষয়, আপনাদের তিনজনে আমরা জ্ঞানী মানুষ, আমি আমাদেরকে দৃষ্টান্তর করতেছি যে আমার দেশ পত্রিকা একটা নিউজ বেরিয়েছে যে জনতার মঞ্চ করার চেষ্টা করতেছে সচিবরা এবং তার যে উপদেষ্টা নাকি এসব কলকাঠি নাড়তেছে। তাহলে এইভাবে যদি নির্বাচন হয় বা এই সময়ের যদি ইয়ে হয় তাহলে কিভাবে আগামী দেশ ভালো থাকবে? যদি জনতার মঞ্চ ঠিক হয় তাহলে এই সরকারের কি হবে, রাজনীতির কি হবে, দেশের কি হবে এবং নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। আরেকজন আছেন সেলিম, এমডি সেলিম মিয়া, বলেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার আজকে আপনার বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ স্যার জামাতের আমিরকে দেখতে গিয়েছেন এবং ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এইদিকে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব পাবনার, উনি সব সময় বলে জামাত এই দেশের কোনো দল না, এই দেশের কোনো রাজনৈতিক দল না, জামাতে ভণ্ডামি করে। তো হাসিনুর ভাইয়ের কাছে আমি জানতে চাই এই ব্যাপারে মূল্যায়ন করার জন্য যে কর্নেল অলি আহমদের চাইতেও কি বেশি বড় দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধ হয়ে গেছে হাবিবুর রহমান? এই বিষয়টা আমি হাসিনুর স্যারের কাছে আমি জানতে চাই, ওই যে ওনার বিশ্লেষণে কি বলে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম সঞ্চালক মনির ভাই, আজকে যারা মেহমান যুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মেজর আফসারি স্যারকে দেখে টকশো দাও ঢুকলাম। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্যার প্লিজ আমার প্রশ্নটার উত্তরটা দিবেন যে আমরা যে আজকে কিন্তু সঞ্চালক হেডলাইনও দিয়েছে যে দুর্নীতি নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি যারা করে বা যারা প্রকৃত দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে এবং করেছে, তারা কেন বারবার নির্বাচনে আসে, আবার এমপি হয়, আবার দেশের টাকা বিদেশে পাচার করে, আবার নির্বাচনে আসে, আবার দেশের টাকা বিদেশে পাচার করে? আমরা যারা জনগণ, আমাদের দেশে তো এরকম বলতে আমরা শুনেছি শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার তারাও কিন্তু বিদেশে পালিয়ে গেছে বাংলাদেশকে ছেড়ে। তো যারা দুর্নীতিবাজ তাদেরকে কেন নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, বারবার দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে? যারা দেশের জনগণ, দেশের জনগণের টাকা বারবার যে দুর্নীতিবাজেরা বিদেশে পাচার করে। আপনি একই কথা বারবার বলতেছেন, এক প্রশ্নটা করেছেন, প্রশ্নের মধ্যে থাকেন, এক কথা দুইবার বললে মিনিংটা একই আছে। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন যুক্ত হয়েছেন আলম সাহেব, বলেন। জি আমার অতিথি স্যারদেরকে সহ আসসালামু আলাইকুম। স্যার আমার কথা হলো যে এখন এই অনেকগুলো সচিব আর হলে আপনার কিছু আর্মি, আমি যে শুনতেছি যে মানে শেখ হাসিনাকে ফেরত আনবে, যে ক্যান্টনমেন্টের ভিতর MIST আপনার একটা কলেজ আছে নাকি, এখানে আপনার সব ওর এজেন্ট 4 জন টিচারই করতেছে বিমান বাহিনীর ভারতের। তো এগুলো তো খুব মানে জটিল সমস্যা। তো এগুলো নিয়ে স্যার না ব্যবস্থা না করলে হয় না। আমরা আবার মানে খুব আশঙ্কার মধ্যে পড়ে গেছি, খুব চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি
এগুলো নিয়ে না ভাববেন স্যার, এইটুকুই আমার কথা, আমি বেশি কথা বলবো না স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর সাহেব বলেন। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনি সহকারে আপনার আলোচক সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, যে ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হলো এই তিনজনের কাছেই। আমার প্রশ্নটা হলো এটাই, যেহেতু 2001 সালে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার হাবিবুর রহমান সম্ভবত উনি ফেনীর জনাল হাজারীর মতো লোকরে দাবদানির লগে চলে গেছে ভারতের দিকে। তাহলে এখন দেখা গেছে ডক্টর ইউনূস যেহেতু হাঁটতেছে না, এখন আদালতের মাধ্যমে তো এটা ঘোষণা হইছে যে তত্ত্বাবধায়ক সরকারের ৩ মাসের জন্য তারা ক্ষমতায় নিয়ে নির্বাচন করাইবে। এখন আমার কথা হলো উনাদের ৩ জনের কাছে আমার এই প্রশ্নটা, যে উনারা যেহেতু নির্বাচন ডিক্লেয়ার দিছে, এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিবে কিনা? নাকি উনাদের হাতে ক্ষমতা রাখি নির্বাচন করবে? তো উনাদের হাতে যদি রাখি নির্বাচন করে, এই দেশে ফেয়ার নির্বাচন হবে না, গ্রহণযোগ্য নির্বাচন হবে না। উনারা এই নিয়ে কি বলবে? একটু আমি উনাদের সাথে আমার এই প্রশ্নটা। আসসালামু আলাইকুম। আজকে বলবেন দ্বিতীয় বিষয় যে পিআর পদ্ধতির বিষয়টা নিয়ে আগে একটু কথা বলি। জামাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা আন্দোলনে যাবেন, আন্দোলনের ঘোষণা দিয়েছেন। অপরদিকে নির্বাচন কমিশন থেকে স্পষ্টই বলা হয়েছিল যে পিআর পদ্ধতিতে নয়, গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হবে যতদিন এই সংবিধান বলবৎ রয়েছে। তো এই অবস্থায় জামাতের আন্দোলনে যাওয়াটাকে কি আপনি যৌক্তিক মনে করেন জনাব হাসিনুর রহমান? মিউট আছেন, একটু আনমিউট করে নেন মাইকটা। আমরা যে স্বাধীনতার কথা বলি, শহীদ জিয়া উই রিভোল্ট, আই রিভোল্ট যাই বলা হয়, এর পিছনে কে? এর পিছনে অলি আহমেদ। অলি আহমেদ ছিলেন স্টাফ অফিসার। উনি সব এই স্বাধীনতা ঘোষণার মানে সবকিছু করার নেওয়ার লোক। এখন কেউ যদি বলে অলি আহমেদের চেয়ে বেশি দেশপ্রেমিক, তো সমস্যা। জামাত, যেই জামাত বর্তমান যারা আছেন তারা তো ৭১-এর যারা অপরাধী, তাদের তো বিচার হয়েছে যদি থেকে থাকে। এটা তো আমি মনে করি না এরা কোনো রকম ঝামেলায় জড়িত আছে, এবং তাদেরকে এইভাবে ঢালাওভাবে যদি কেউ অপবাদ দেয়, এটা মনে হয় ভুল, উচিত না। এটা একদম নির্বোধের কারণ। আপনি দেখাইতে পারবেন না, দিন দিন কিন্তু জামাতের সমর্থন বাড়তেছে ইউনিভার্সিটিগুলিতে, কলেজগুলিতে। কেন? আস্থা হারাই ফেলতেছে। এই যে আবল তাবল বক্তৃতা কিছু নেতা, এই যেমন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আমাদের হুমায়ুন সাহেব যেটা বলছেন, আপনি 50 দিন বের করে দিবেন। আমি যেভাবে হাসতেছি, আমার মেয়েরাও হাসতেছে, সবাই হাসতেছে। ইনি কিরকম লোক? এই ধরনের কথাবার্তা এটা হচ্ছে মানুষকে ঠেলে দিচ্ছে অন্য দলের দিকে। এটা বুঝতে হবে, এই ধরনের কথাবার্তা কাম্য না, কোন নেতা দেখি না। এবং আমি বিশ্বাস করি তার রহমান ভাই এটা জানেন না যে এই আবল তাবল বলছেন। আপনার নির্বাচন এলাকায় নির্বাচনে প্রার্থী হওয়া দরকার, এর জন্য একটা আপনি জিনিসকে নিয়ে আসবেন। এটা তো আসলে আপনি কলা দেখাইয়া নিয়ে আসলেন, পরে মূলা ধরাই দিলেন। এটা আমি বিশ্বাস করি না। যা একবার পিয়ার পদ্ধতি, এটা জামাতের দাবি, নতুন একটা জিনিস। আমরা প্রথম শুনলাম, অভ্যস্ত না। এখন এইসব ব্যাপারে উচিত ভাই, আপনি কি করবেন না করবেন, এই বিপ্লবে তো আমি বলি, রবি ভাই মাইন্ড করেন না, কথলে বিপ্লব করে ছাত্ররা, আমজনতা। ওনাদের উচিত ছিল আমজনতার সাথে কথা বলা। প্রতিটা বিভাগে যে ইউনিভার্সিটির ছাত্রের সাথে কথা বলা উচিত ছিল, সাংবাদিকদের সাথে কথা বলা উচিত ছিল, আমজনতার সাথে কথা বলা উচিত। ভাই তোমরা কেমন চাও, আমরা এটা চিন্তা করি, তোমরা বলো। তা তো করে নাই। এখন আমরা বলেন, যেই নেতাদের সাথে কথা বলছেন, যাদের সাথে কথা বলে ঐক্য বানাইছেন, এটা কি জনপ্রতিনিধি? অবশ্যই না।